কি শুরু করছে এগুলা? ফাইজলামি পাইছো? আমি কি বান্দি? আমার বান্দি বানায় রাখছো তুমি? কি শুরু করছো তুমি? সারাটা দিন কুত্তার মতো আমি খাটাখাটি করি, অনার্স পাস করছি কি এই তোমার বান্দি খাটার জন্য? কোনো কিছুর কোনো ঠিক নেই, জামা কাপড় জুতা সব এলোমেলো, জুতা থাকে এক জায়গায়, জামা থাকে এক জায়গায়, টুপি থাকে এক জায়গায়। ফাইজলামি পাইছো তুমি? আরে কি শুরু করছো তুমি? তোমার জন্য তো আশেপাশে কেউ ঘুমাইতে পারবে না, কেউ থাকতে পারবে না বাসার মধ্যে। আমি না হয় একটু এলোমেলো করি, এর জন্য কি আমি মহাভারত অশুদ্ধ করে ফেললাম? একটু মানায় চললে সমস্যাটা কি? তুমি আর কত অভিযোগ করবা বলো তো? সকাল সকাল অভিযোগ করা শুরু করে দিছো। বসতে পারি না তোমার জন্য, বসতে গেলে সমস্যা, শুইতে গেলে সমস্যা, কোথাও কিছু রাখতে গেলে সমস্যা, তোমার প্লেটে হাত দেওয়া যায় না, তোমার গ্লাসে হাত দেওয়া যায় না। এতই যদি অভিযোগ হয় তাহলে কেমনে চলুন বলো তো? এ পাশে কয়জন মানুষ, তুমি আর আমি, দুজনকে একটু মানায় চলতে পারি না? হ্যাঁ, আমি লেকচার থামান। তুই তো আমার বান্দি বানায় রাখছিস। তুই কি আমার শান্তি দিছিস? আমি তো শান্তির মধ্যে নাই। বড় বড় লেকচার মারতেছিস আমারে। এই সংসারে অ্যাডজাস্ট কে করতেছে? আমি করতেছি। তুই করতেছিস? তুই তো করতেছিস না। ঘরের সবকিছু আমি দেখি। ধরুন তুমি কিন্তু একটু বেশি বেশি বলতেছো। সারাদিন চিলেফালা করো, সবসময় আমার কান ঝালাপালা করে ফেলো। টাকার বেলা হলে নারী পুরুষ সমান অধিকার। যখনই আমি টাকা পয়সা দিতে পারি না তখন কিন্তু নারী পুরুষের অধিকার থাকে না, তখন তুমি নারী হয়ে যাও। সমস্যা কি তোমার বলো তো? তোমার তো চেহারা দুইটা, রূপ দুইটা। এই মিন মিন কইরা কথা বলা আমার পছন্দ না। তোর মতো পুরুষটা আমার ভালো করে চেনা আছে। একটা কাজের বুয়া পর্যন্ত তুই রাখোস না। কাজের বুয়া কেন রাখবি তুই? কাজের বুয়া কাজ করবে আর আমি সারাটা দিন কুত্তার মতো খাটবো না। তোর তো ভালো লাগবে না। তুই তো চাস আমি কষ্ট করি। তোর যে উপরের যে খোলসটা আছে না সেটা আমি জানি, আর কেউ জানুক বা না জানুক। তুই তো একটা শয়তানের হাড্ডি। দরুন বেশি বলতেছো, কিন্তু খুব বেশি বলতেছো। আমি কি এমন করছি? তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? আমি বুঝলাম না তো। আমি 6টা মাস ধরে সংসার করতেছি, কিন্তু 5টা বছর ধইরা কই নিজের পজিশন তো চেঞ্জ হইতেছে না। ওই একই অফিসে একই পোস্টে, জায়গা তো আর চেঞ্জ হয় না। একবার ভাব যে তোর নিজের সমস্যা আছে। তোর নিজের সমস্যার কারণে তুই নিজেও চেঞ্জ হস না, তোর পোস্টও চেঞ্জ হয় না। দোলন, একদম চুপ থাকো। তুমি কথার প্রসঙ্গ অন্যদিকে নিয়ে যাচ্ছ কেন? সমস্যা কি তোমার? আর সকালবেলা কি এমন হয়েছে যে জব নিয়ে কথা বলতে হবে, খোটা দিতে হবে? আমি চাকরিতে প্রমোশন পাচ্ছি না তো। প্রমোশন পাবো কিভাবে? আমি তো দুর্নীতিবাজ না, আমি তো তেলবাজ না। আমি তেলবাজি করি না, প্রমোশন পাই না, তাতে আমার কোনো আফসোস নাই। শুনো, ফার্দার আমার চাকরি নিয়ে কোনো কথা বলবো না। আমি যেরকম আছি তাতে আমি সন্তুষ্ট। আইছে বড় বড় লেকচার মারতেছে। আর এরকম আপনার মতো অনেক লোক আমি দেখছি যারা বলে জীবনে টাকার দরকার নাই, এত টাকা দিয়ে কি হবে। আগে টাকাটা ইনকাম করেন ভাই। যারা টাকা ইনকাম করতে পারে না তারা এই ধরনের কথা বলে। টাকা ইনকাম করার পরে পরে এই কথা বললেন। একদম চুপ। গলা নামায় কথা বলো, গলা নিচে। অনেক ভদ্রভাবে কথা বলতেছি, বারবার আমি হুঁশিয়ারি করতেছি, তারপরে তুমি খেপতেছো। এটার পরিণাম কিন্তু ভালো হবে না। কিন্তু তোর না 14 গোষ্ঠীর ভাগ্য যে আমার মতো এরকম সুন্দরী শিক্ষিত একটা মেয়ে তুই পাইছিস। তাহলে তোর মতো পুরুষের লগে কোনো সংসার করা যায় রে? কোনো মেয়ে সংসার করতে পারে? আমি করতেছি। আরে থামো থামো থামো। নিজের কি ভাবো? ঐশ্বরিয়া রায়? হ্যাঁ, তুই তো আসলে একটা পুরি। তোর মামা জোর করে আমার ঘরে বসাই দিছে। তোর কোথাও বিয়ে হইতেছিল না তো সেই জন্য। তোর চেয়ে যদি গ্রামের কালা বলা মেয়ের বিয়ে করতাম তাও অনেক শান্তিতে থাকতে পারতাম আমি। এই তুই রান্না করস? রান্না পারস তুই? তোর চেয়ে ভালো আমি রান্না করতে পারি। আমি যদি গ্রামের একটা মেয়ের বিয়ে করতাম আমার অনেক চমৎকার ভাবে সুন্দরভাবে রাখতো, আমি শান্তি পাইতাম। আসলে তুই আমার চোখের সামনে যা, তোর মন মেজাজ খারাপ। কি কইলি তুই? আমার হাতের খাওয়ান খারাপ? তুই আমার জীবনটা নষ্ট করি না। তুই আমার জীবনটা নষ্ট করে কথা। আমি বুড়ি, তুই বুড়ির কি দেখছো? আরে গৌরী ম্যাডাম, আপনার তো গতকালকে আসার কথা ছিল। আমি তো আপনার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম। আপনার সাথে একসাথে লাতে কফি খাবো ওই কারণে। আমি তো আমেরিকা থেকে লাতে কফি নিয়ে এসেছি। আমি তো জানি কফি আপনার খুব পছন্দ। রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি কফি খান। দলি সাহেব, আমি নিয়েছি আপনার রিকোয়েস্টটা। মানে ওই ভাড়াটিয়ার সাথে যে ঝামেলাটা, এটা তো মানে অনেকদিন ভাড়া দেয় না, 5 বছর ধরে ভাড়া দেয় না, এখন আবার উঠতেই চাচ্ছে না। ওটা আমি নিয়েছি, নো টেনশন। ম্যাডাম, আপনার চেহারার একই অবস্থা, একটু পুরো ভচকাই গেছে। আপনার তো হাসপাতালে যাওয়া উচিত, আমার এখানে কেন? ফাইজলামি করতেছেন? এখানে কি সার্কাস চলতেছে? কি বলতেছেন এগুলো আপনি? আমার নাম কবরী না,
আমার নাম দোলন চাপা। দোলন চাপা ফুলের নাম। ফুলের কোনো বৈশিষ্ট্য আছে তোমার মধ্যে? তোমার নাম তো হওয়া উচিত ছিল ফণিমনসা, সারা শরীর ভর্তি কাটা। এই কাটা দিয়ে যদি মারতে পারতাম তাহলে আমার মনে হয় শান্তি রাখতো। শোনেন, কালকে আমি আপনাকে ফোন করছি, আমি ডিভোর্স চাই, এই জন্য আমি এখানে আসছি। আমি ডিভোর্স চাই। অবশ্যই আপনি ডিভোর্স দেবেন। ডিভোর্স আপনার মৌলিক অধিকার। আপনি যখন খুশি যাকে খুশি ডিভোর্স দিয়ে দেবেন। আপনি শুধু আমাকে একটু জানাবেন, আমি পেপারসটা রেডি করব, ঠিক আছে? আচ্ছা, আমি পেপারস রেডি করে দিলাম, আপনি সইটা করতে পারবেন তো? সই মানে আপনার কি শারীরিক কন্ডিশন সেরকম আছে সই করার মতো? ফাইজলামি শুরু করছেন আপনি। আমরা এখানে কেন আসছি? আমরা আসছি ডিভোর্স দিতে, মানে আমরা সেপারেট হইতে চাই। ও, ডিভোর্স দিতে আসছেন? মামলা থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। আপনার চেয়ারে তো কিছুই হয়নি। ম্যাডামের চেয়ারে দেখেন, পুরো ভাঁজকাই দিয়েছেন। নারী নির্যাতনের মামলা থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। দেখেন, ঘরের মধ্যে সে আমাকে মেরে কি করছে, আমি কতটা লাঞ্ছিত, আমি এতটা অসহায়। কে দিবে আমাকে আশা, কে দিবে আমাকে ভরসা? এই তুমি চুপ থাকবা, হ্যাঁ? আর আপনি কি শুরু করছেন? আসার পর থেকে ওর দিকে দৃষ্টি, ওর গালে কি করছে না করছে, কোথায় হাত দিচ্ছেন না দিচ্ছে, এগুলো শুরু করছেন। আমার দিকে একবার তাকাইছেন আপনি? এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন দেখেন, আরো দেখাবো, শর্ট করবো। অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস হয়ে যাবে, নিঘাত ঠেকানো যাবে না। আচ্ছা শোনেন, আপনারা আমার এখানে কেন? আপনাদের যাওয়া উচিত থানায়, আপনাদের যাওয়া উচিত হাসপাতালে। আমি তো ডাক্তার না, আমরা এখানে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। আপনারা থানায় যান, হাসপাতালে যান। আমি ডাক্তারের কাছে আসি না ইউর অনার। আপনি একবার আমার দিকে তাকান, আমি কতটা নির্যাতিত, কতটা অসহায়। আমি একজন পুরুষ মানুষ, কতটা অসহায়। বাসার মধ্যে গোপনে গোপনে আমি কতটা নির্যাতিত হচ্ছি ইউর অনার। আপনি একবার তাকান আমার দিকে। আপনিও তো একজন পুরুষ, আপনি আমার কষ্টটা বুঝতে পারছেন না ইউর অনার? ইউর অনার, আমি তো বিচারক না, এটা তো উকিলের চেম্বার। ও, ওই একটা হইলেই হইলো। আপনি জন্য ওই কোর্টে যাবেন, এভাবেই বলবেন আপনি। হ্যাঁ, এইভাবে বলবে। আপনি যে একটা শয়তানের হাড্ডি সেটা তো আমি জানি। উপরে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। এই মিষ্টি মিষ্টি কথা বলি তো মানুষের আপনি মনটা একদম গলায় দেন। আমি তো জানি আপনার ভিতরে কি আছে। ইয়েস ম্যাডাম, আপনি ঠিক বলেছেন। আপনি শুধু বলেন কোন কেস দেব, আমি কেস তৈরি করে দেবো। নির্ঘাত 14 বছরের জেল। হ্যাঁ, যা যা কেস আছে সব তার নামে দেন, দিয়ে আমাকে রক্ষা করে। আরে আপনারা কি শুরু করছেন? আপনারা দুইজন তো এক হয়ে যাচ্ছেন, আমি বুঝলাম না। এই জায়গায় কি জেল খাটার জন্য আসছি? ইয়ার কি করেন আমার সাথে? শোনেন, জেল খাটার জন্য আসি নাই, আসছি হচ্ছে দুইজনের ডিভোর্স নেওয়ার জন্য। সে ব্যবস্থা করুন, কোনো ইয়ার কি করবেন আপনি? দেখেন, ইয়ার্কির বয়স কিন্তু আমার নাই। আপনাদের আলোচনায় যা বোঝার আমি বুঝে গেছি। আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না। ডিভোর্স আপনারা করবেনই করবেন, আপনারা আলাদা হবেনই হবেনি। তবে আমার 1 মাস টাইম লাগবে। ওর সাথে তো আমার একদিনও থাকা সম্ভব না। এর সাথে তো আমার 1 মিনিটও থাকা সম্ভব না। তোমার সাথে আমার থাকতে আমার ইচ্ছা করতেছে। আর আমি থাকতে চাই না বলেই তো এখানে আসছি ডিভোর্সের জন্য। শোনো, কোনো উল্টাপাল্টা কথা বলো না। তোমার সাথে থাকতে চাই না, এখন আমার পক্ষে সম্ভব না। তার সাথে আমি থাকতে চাই। চুপ করেন। আপনারা যদি রাজি থাকেন, অবশ্যই আমার 1 মাস লাগবে, 1 মাসই লাগবে, এর থেকে কম হলে হবে না। যদি বলেন তাহলে আমি কাজ শুরু করবো। নাহলে কবরী ম্যাডামের কেস নিয়ে আমি ভীষণ ব্যস্ত। ওনার কুকুর হারাই গেছে। আপনারা বুঝতে পারছেন না কত জটিল বিষয়টা। আপনি বিদায় হন এখন, যান। রাজি? রাজি? আপনি? ঠিক আছে। ওকে, কাজ নিলাম আমি। এটা কি কোনো মানুষের জীবন হতে পারে? একটা মানুষের জীবন কিভাবে নষ্ট করতে হয়, মানুষ না একটা মেয়ের জীবন কিভাবে নষ্ট করতে হয় সেটা তোমাদের মতো পুরুষরা ভালো করে জানে। আরে মেয়েদের মনই তো তোমরা বোঝো না, নারীর মন কি সে আটকায় সেটাও তো তোমরা জানো না। তুমি বুঝা উল্টা ফেলাইছো। তুমি সেই টাইপের মেয়ে না, তুমি কোনো কিছুতে আটকাবা না। তোমার জন্ম হয়েছে মানুষ ভুল ধরার জন্য, বুঝছো? তোমার নিজের যে ভুল আছে সেটাই তুমি বুঝো না। হ্যাঁ, ভুল তো আমার তো অবশ্যই ভুল। কারণ তোমার মতো একটা অকাম্য অপদার্থের সাথে আমি সংসার করতেছি, অনেক সহ্য করছি। আমার এখন 5,000 টাকা লাগবে, আমার টাকা দাও। 5,000 টাকা লাগবে মানে? আমার লাগবে বলছি, টাকা বাস লাগবে। 5,000 টাকা চাইছি, টাকা দাও। টাকা কি গাছে পাতা যে ধাক্কা দিলাম ঝুরঝুর করে পড়লো? প্রতিদিনই কি টাকা দিতে পারবো? মাসের শুরুতে দিয়ে দিছি, ব্যাস। আর আমি কোনো টাকা দিতে পারবো না। আরে রাখেন মিয়া, মাসের শুরুতে টাকা দিয়ে দিয়েছেন। কি টাকা দিয়ে দিয়েছেন? আমার যে কত শখ আহ্লাদ থাকতে পারে সেই সম্পর্কে কি আপনার কি কোনো ধারণা আছে? আমার এই পর্যন্ত যে বিয়েটা হইছে আপনার সাথে, আমার কোনো শখ আহ্লাদ আপনি পূরণ করছেন? করেন নাই তো। এখন থেকে আমি যেহেতু আর 1 মাস আপনার সাথে আছি, 1 চুলও আপনাকে আমি ছাড় দিব না। আমার যখন যা লাগবে, যখন যা কিনতে মন চাবে আমি কিনবো। টাকা কোত্থেকে আসবে সেটা আমি জানি না, সেটা আপনি ব্যবস্থা করবেন। দেন 5,000 টাকা দেন। মানি ব্যাগ বের করেন। বললাম তো পারবো না আমি। বের করতে বলছি, মানি ব্যাগ বের করেন। দেখো, রাস্তাঘাটে এইভাবে কথাবার্তা বলবো না। বের করেন। আরে কি শুরু করতেছ আমি বুঝলাম না। মানে তুমি আমার... ঠিক আছে। হাই ভাই, রাখেন তো, রিকশাটা রাখেন। রাখবে মানে? চালাচ্ছেন কেন? যান, নামেন, নামেন বলছি।
গেলাম না তোমার সাথে। এ ফয়সাল, মামা ফয়সাল, এ কি ফয়সাল? কি হয়েছে তোমার? এসব মনে হচ্ছে তোমার উপরে বুলডোজার গেছে। ঘটনা কি বলো তো? ঘটনা কি? ঘটনা পরে শুনে নাকি দেখেন, দেখেন ভালো করে দেখেন, দেখেন আর দেখবেন এদিকে আরো আছে মামা। কোন সুস্থ স্বাভাবিক মানুষ এটা পারে? পারে না। আপনার সাথে আমার কি সম্পর্ক? আপনি আমার মামা শ্বশুর, তারও আগে থেকে আপনি আমার অফিস কলিগ। কেমনে পারলেন বলেন তো এরকম একটা দজ্জাল, আনসোশ্যাল, আনরোমান্টিক একটা মেয়েরে আমার ঘরে তুলে দিতে? আপনার ভাগ্নি নিজেরে কিভাবে, ঐশ্বরিয়া রায় নাকি মাধুরী দীক্ষিত, কোনটা? আপনার ভাগ্নি কথায় কথায় বলে যে অনার্স পাস করছি, অনার্স পাস। আচ্ছা সত্যি করে বলেন তো মামা, আপনার ভাগ্নি কি নকল করে পাস করছে? আপনি আর আপনার ভাগ্নি মিলে আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আমার ভাগ্নি তো এক পিস, ওয়ান পিস মেড, কারিগর ডেট, গোল্ড, বুঝছো? তাও 22 ক্যারেট, দুবাই। বুঝছি, এই একটা জায়গায় আপনার সাথে আমি একমত। আপনার ভাগ্নি ওয়ান পিস। পৃথিবীর সৃষ্টি শুরু থেকে তৈরি হয়েছে, জীবন আর কোনোদিন তৈরি হইব না। যে জায়গায় যাবে ওই জায়গাটা তছনছ তছনছ করে ফেলবো। আচ্ছা মামা, আমি কতদিন আপনারে বলছি যে আমি বিয়ে করব না, বিয়ে করব না, বিয়ে করব না। আপনি আমার অফিসের ডেস্কের সামনে কানের কাছে আইসা ফুসলাইয়া ফাসলাইয়া খালি বলতেন বিয়ে কর ফয়সাল, বিয়ে কর, বিয়ে করলে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, ফুলের মতো সুন্দর। এই তার নমুনা না? আপনারা আমার জীবনটা নষ্ট করে দিতেছেন। বিয়ে হচ্ছে দিল্লিকা লাড্ডু, খাইলেও পস্তাইবা, না খাইলেও পস্তাইবা। ওই মিয়া, তুমি রাজি না থাকলে আমার ভাগ্নের আমি তোমার কাছে বিয়ে দিছি, তুমি আমারে ভূগোল শিখাও না? তুমি তো আমার ভাগ্নের ছবিটা দেখলা, দেখা ও সরাই বললা, তারপর আমার কানের সামনে এসে কেন 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 করলা, বিয়েটা দেন, বিয়েটা দেন, বিয়েটা দেন। তারপরে না আমি আমার ওই ছোট্ট মেয়েটা তোমার কাছে বিয়ে দিলাম। কি বললেন? ছোট্ট মেয়ে? ছোট্ট? আপনার ভাগ্নি ছোট্ট? ফিডার খায়? কই বিয়ের সময় তো দেখি নাই সাথে একটা ফিডার নিয়ে আসতে, তাহলে বুঝতাম আপনার ভাগ্নি ছোট্ট। শোনেন মামা, নিজের ভাগ্নির সম্পর্কে এত ভালো ধারণা রাখেন না। আপনার ভাগ্নি এরকম সেকেন্ডের মধ্যে 10-12 জন বিক্রি করে দিতে পারো, টেরও পাবেন না আপনি। দেখো ফয়সাল, তুমি উত্তেজিত আছো তো। আচ্ছা আমি তোমার ঘটনাটা শুনবো। আরে তোমাদের তো 6 মাস হয় না যে বিয়ে হয়েছে। একটা নবদম্পতির 6 মাস তো হানিমুন পিরিয়ডই যায়। আর তোমারে দেখে মনে হচ্ছে একজন আরেকজনের এখনই ডিভোর্স দিয়ে দিবা। ডিভোর্স দিয়ে দিব মানে? সেটা তো ভবিষ্যতের কথা। অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছে মামা। উকিল সাহেবের কাছে গেছিলাম, উনি অবশ্যই বলছে যে 1 মাসের সময় লাগবে। সেই সময়টা আমি পার করতেছি। ফয়সাল দেখো, বিয়েটা কিন্তু ছেলে খেলা না। চাইলা বিয়ে করলা আর চাইলা ছেড়ে দিলা। শোনো, তুমি যে ডিভোর্স দিবা, তোমার কাছে দেনমোহর আছে, দিবা কিভাবে? ও, সেই জন্য বিয়ের সময় দেনমোহরের টাকাটা বাড়াই নিছেন না, যাতে করে আমি ডিভোর্স দিতে না পারি। আসলে মামা আপনি জানতেন যে আপনার ভাগ্নিটা একটা দজ্জাল, হারামি। শুনেন, ওই দেনমোহরের টাকা না আমি ভয় পাই না। যদি দিতে না পারি সমস্যা কি, জেল খাটুম, তাও আপনার ভাগ্নির সাথে আমি থাকুম না। তুমি একটু মাথা ঠান্ডা করো, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। দেখো, সংসার ধর্ম হচ্ছে একটা কম্প্রোমাইজের জায়গা। বিষয়টা এমন না যে তুমি এতে ছোট হয়ে যাবা। এই কম্প্রোমাইজ হচ্ছে একজন তোমার ভালো দেখবে, তুমি অন্যজনের ভালো দেখবা। না মামা, এত ভালো দেখা দেখি সময় আমার নাই। বহুত ভাবছি, রাতে না ঘুমায় ভাবছি, কোনো সমাধান আমি বের করতে পারি নাই। টাকা যদি দিতে না পারি সমস্যা নাই। আর আপনি কি থ্রেট দিবেন আমারে? চাকরি চলে যাব? যাক, সমস্যা নাই তো, আমি রাস্তায় থাকুম। বললাম না যে আপনার ভাগ্নির সাথে থাকুম না, এটা ফাইনাল। এই সর্বনাশটা করলো কে? সর্বনাশ মানে কিসের সর্বনাশ? এই যে তোরে মুখটার মধ্যে মাইরা বস কে দিছে, এই কামটা কে করছে? নামটা খালি একবার ক, একবার নামটা কয়ে দেখ ওর অবস্থাটা কি বানাই। কে কে আর করছে? তোমার জামাই। এই কামটা জামাইয়ে করছে? চিন্তা করো কি কামটা করছে। আরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যে হবেরই পারে, তাই বলে এরকম মুখের মধ্যে মারতে হইব? হ্যাঁ, শরীরে কি আর কোনো জায়গা আসছিল না? আর কোনো জায়গা আসিল না মানে? মানে এগুলো কি বলতেছো তুমি? তুমি কি আমার পক্ষে না তোমার জামাইয়ের পক্ষে? আরে মা শোন, আমি তো তোর পক্ষে। কথাটা হলো দেখ, এই যে মুখটার মধ্যে মারছে, এখন এই যে তুই বাইরে বাইরে এসছিস, কেমন দেখা যেতেছে? মাইসে দেখলে কইবটা কি? এই জন্য কইছিলাম মুখের ভিতরে না মাইরা যদি অন্য কোনো জায়গায় মারতো, তাহলে তোর এই ডাকটা মাইসে দেখতো না। যেই কামটা ও করছে, ওর তো মনটাই চাইতেছে সামনে পেলে জুতা দিয়ে পিঠাইতাম। তুমি কি মনে করছো আমি তাকে ছেড়ে দিছি? এত সোজা? সে তো আমার গালে মারছে, এটা দেখা যায়। আমি তাকে এমন সিপা মাইট দিছি, সে চাইলেও মানুষকে দেখাইতে পারবে না। বাঘ যেমনে খামসায় এমনি খামসে একদম মাংস উঠাই ফেলছি আমি। ভালো করছিস, একেবারে উচিত কামটাই করছিস। ও যে কাম করছে ওরে কিন্তু এত সহজে ছাইরা দেওয়া যাইব না। ওরে কি করবে জানিস?
ওরে জেলের ভাত খাওয়াবো। দেখো আমি কোনো ঝামেলা চাই না। আমি আজকে উকিলের কাছে গেছিলাম, উকিল বলছে 1 মাস অন্তত একটু কষ্ট করতে, 1 মাস পরে দেখো। আমি আর এই সংসার চাইও না, আর আমি তাকেও চাই না। যেভাবে হোক আমি চাই একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা শেষ হয়ে যাক, বাস। ধরো তো ফোন দিচ্ছি। মা হ্যালো, আমি একটা কাজে আছি। কেন রে? ও মাই গড, আমি ভুলে গেছি। তুই থাক, আমি আসতেছি, 5 মিনিট লাগবে আমার। আমি তোমার সাথে পরে কথা বলবো, আমার বান্ধবীর সাথে। শুন, আরেকটা কথা শুন, তুই এটা নিয়ে একদম কোনো চিন্তা ঠিক করবি আছে, না। পরে কথা বলবো না। দোস্ত, এ কি অবস্থা তোর? এটা কোনো কথা? তুই আমাকে দেখ, আমি সিঙ্গেলি ঘোরাফেরা করি, আমি যার সাথে মন চায় তার সাথে কফি খেতে যাই, যার সাথে মন চায় তার সাথে চা খেতে যাই, আমাকে বাধা দেওয়ার কেউ নাই। তুই তোর লাইফটার সাথে এগুলো কি করতেছিস দোস্ত? তুই তো তোর লাইফটাকে পুরো দমে বরবাদ করে দিচ্ছিস। একদম ঠিক কথা বলছিস। আমি তো আমার জীবনটাকে শেষ করে ফেলছি। খবরদার, কোনো পুরুষ মানুষের পাল্লায় পড়ে নিজের জীবনটাকে শেষ করবে না। আর আমি অভিশাপের মধ্যে বাস করতেছি। বিয়ে তো একটা অভিশাপ। আহা, বিয়ের আগে কি ফ্যান্টাসির মধ্যে ছিলাম, বিয়ের পরে কত কিছু হবে, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাব। এখন সেই ফ্যান্টাসি ফাটা বাসার মধ্যে আটকায় গেছে। এটা কি লাইফ? এটা কোনো... দোস্ত, আমি একটু আসতেছি, আমার একটু কাজ আর আছে। তুই যাচ্ছিস, বিলটা দিয়ে যাবি না? আর তুই দেবিল। হ্যালো আরিফ ভাই, ভাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। আমার হাত না একদম খালি, বুঝছেন? 1000-2 টাকা হইব ভাই? হ্যাঁ, হবে না? না আসলে অনেক বড় বিপদে পড়ে গেছে, হাতে একেবারে নাই, সেজন্য ফোন দিলাম আপনাকে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। না 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 ঠিক আছে ভাই, ব্যবস্থা করে ফেলবো। জি জি, আসসালামু আলাইকুম। তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবো। উকিল যেহেতু বলছে যে 1 মাস তোমাকে আমার টলারেট করতেই হবে, সেহেতু তো আমার আর কোনো ওয়ে নাই। তুমি তো জানো আমি একটু খুঁতখুঁতাল। আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ করি এবং আমি চাই তুমিও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমার গ্লাসে তুমি কোনো পানি খাবা না, আর তোমার জিনিসপত্র যাতে এলোমেলো হয়ে না থাকে, সব কিছু ঠিকঠাক মতো গুছায় রাখবা। এই হচ্ছে আমার কথা। তাহলে একটা কাজ করো না, একটা খাতা কলম নাও, খাতার মধ্যে সুন্দর করে লিখো যে আমি কি কি করতে পারবো, কি কি করতে পারবো না, কোথায় আমি বসবো, কোথায় আমি খাবো, কি কি খাবো, তোমার কোন কোন জিনিস আমি ধরতে পারবো না, সুন্দর করে একটা লিস্ট করো। লিস্ট করে এই দরজাটার সামনে ঝুলে রাখো। তাহলে অফিসে যাওয়ার সময় একবার দেখবো, আসার সময় একবার দেখবো। তাহলে তার কোনো সমস্যা নাই, তাই না? খুব ভালো হয় না বিষয়টা? খোঁচা না মেরে কথা বললে কি তোমার পেটের ভাত হজম হয় না? না, আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি? আমি চাচ্ছি যে আমাদের দুইজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যাতে হয়, যাতে 1 মাস তোমার সাথে আমার কোনো ঝামেলা না লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার গালে জ্বরের দাগটা এখন আছে, ওষুধ খাও নাই তুমি? কুকুর যদি মানুষকে কামড় দেয়, মানুষের কি উচিত কুকুরের পায়ে কামড় দেয়া? আমার একদমই উচিত হয় নাই। তুমি আমাকে ধরছো, তুমি আমাকে মারছো, উল্টা তোমাকে চড় দেয়া, তোমাকে মারা, এটা উচিত হয় না আমার। সরি, আমার ভুল হয়ে গেছে। আমি কুকুর না? এখন আমি যদি বলি কুত্তার পেটে ঘি সহ্য হয় না? আমি কুত্তা না? আমার পেটে ঘি হজম হয় না, তাই তো? আর তুমি তুমি খুব ভালো, তুমি মহারানী। মানে তুমি হচ্ছে দুধের মতো সাদা, পানির মতো স্বচ্ছ, ঝকঝকা তকতকা, তুমি সবকিছু, তুমি সেরা না? আর আমি, ঠিক আছে স্বীকার করে নিলাম দোষ আমার, তোমার কিচ্ছু দোষ নাই, তুমি ভালো, তুমি পবিত্র, পুত পবিত্র।
ঠিক আছে, খুশি তো তুমি? আমি স্বীকার করলাম, আর কিছু বলবা? হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। মানুষের জীবনটা ওয়ান ওয়ে জার্নি, শুরুটা হয়, কিন্তু এর শেষ কোথায় সেটা আমাদের জানা নেই। কিন্তু এই শুরু শেষের মাঝখানে কিছু একটা থাকে যেটা আমরা বুঝতে পারি না। আমি কি কবিতার বাকি লাইনগুলো তোমাকে শোনাবো? আসলে দেখো আমি কতটা বোকা। তুমি আমার স্ত্রী, অথচ কবিতা শোনানোর জন্য তোমার কাছ থেকে পারমিশন নিচ্ছি। এমন হতে পারে তোমার কাছে আমার অধিকারের জায়গাটাই তৈরি হয়নি, অথবা তুমি আমাকে আজ পর্যন্ত কোনো অধিকারই দাওনি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, সেই কথাটাই তুমি আমাকে এসএমএস করো, কখনো রাগের কণ্ঠে, কখনো ঝগড়ার কণ্ঠে, অথবা ভালোবেসে। সেই কথাটাই আমার জানা হলো না। মেহেদি পাতা দেখেছো? কি গাঢ় সবুজ, কিন্তু ভেতরটা রক্তের মতো লাল। আমরাও তাই। আমরা উপর দিয়ে দেখতে হাস্য উজ্জ্বল, আলোকিত, রঙিন, কিন্তু ভেতরটা রক্ত জবা ফুলের মতো। আমারও তো ইচ্ছে করে তুমি আমাকে আদর করো, আমাকে ভালোবাসো, আমাকে জড়িয়ে ধরো, কিন্তু তুমি আমাকে সবসময় অবজ্ঞা করেছো। অফিসে থেকে কি একবার আমাকে জিজ্ঞেস করেছো ফোন করে যে আমি দুপুরের খাবার খেয়েছি কিনা? কিন্তু তা তুমি করো। চা তোমার জন্য আমি আমার নিজের হাতে বানিয়েছি। এরপরে হয়তো সেই সুযোগটা আসবে না, তাই আজকে সেই সুযোগটা কাজে লাগালাম। সরি, তোমার পারমিশন ছাড়াই চা বানালাম। এই নাও। আমি জানি তুমি দুধ চা পছন্দ করো, সাথে 1 চামচ চিনি, রাইট? কে যেন বলেছিল কুকুর পাললেও নাকি কুকুরের প্রতি মায়া জন্মায়। তোমার প্রতি আমার রাগ অভিমানের মধ্যে হয়তো কোথাও একটু মায়া হয়তো ছিল, কিন্তু এর মানে এটা ভেবো না আমি তোমার সাথে সংসার করতে চাই না। কিছু কিছু সম্পর্ক আয়নার মতো হয়ে যায়, ভেঙে গেলে আর জোড়া লাগে না। যা ভালো হয়েছে। আপনি আমার বাসায় আসছেন কেন? বাসায় আসছি কেন? আপনি তো ফোন ধরছেন না 3 মাস ধরে, তাহলে বাসায় আসবো না কেন? 5 লাখ টাকা লোন নিয়েছেন, কিস্তি দিচ্ছেন না কেন? ভাবি ভাবি কোথায়? বাবা বাবা বাবা, আমার কথাটা শুনুন। আসলে আমি ওই টাকা ম্যানেজ করতেছিলাম, তো ব্যস্ত ছিলাম, সেই কারণে আপনার ফোনটা রিসিভ করতে পারি নাই। কথা দিচ্ছি এবার ফোনটা রিসিভ করবো, নেক্সট মান্থে টাকা দেবো। টাকা এখন লাগবে, ভাবিকে ডাকেন না। ভাবি কোথায় গেল? আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ, বসো বসো বসো। জি, আপনি কে? হ্যাঁ, আরে উনি তো শফিক ভাই, আমার এলাকার বড় ভাই, একই স্কুলে পড়ালেখা করছে, এক বেশ সিনিয়র না ভাই? আমি ব্যাংক থেকে এসেছি, ব্যাংক থেকে আপনার জামাই 5 লাখ টাকা লোন নিয়েছে, সে টাকা এখন দিচ্ছে না। 3 মাস ধরে ফোনই ধরছেন না আপনার জামাই। টাকা কি আপনি দিবেন ভাবি? এই কি বলতেছে সে? তুমি 5 লাখ টাকা ব্যাংক থেকে নিছো? আরে কি শুরু করছো? সংসারে শান্তি নেই, বাইরেও তুমি ভালো রাখতেছো না, মানে প্রবলেমটা কি তোমার? তুমি তো জীবনটাকে একদম তেজপাতা করে ফেললা। ভাবি টাকা দিবেন নাকি আপনি? আরে আমি কেন টাকা দিব? টাকা তো দিবে। আরে টাকা দিতেছো না কেন? টাকা দাও। হ্যাঁ, টাকা তো দেবো। টাকা দেবো কোথেকে? হ্যাঁ? আর আমার কাছে কোনো টাকা আছে নাকি? তুমি তো মাসের শুরুতে ওই যে 5,000 টাকা নিয়ে নিলে, আমার কাছে তো টাকা নাই। টাকা দেবো কোথেকে ভাই? টাকা এখন লাগবে, আমি টাকা না নিয়ে যাব না। না দেবো ভাই, আমার কথাটা শুনেন। আপনি নেক্সট মান্থে আসেন, আপনার ভাবি তো জানিয়ে ফেলছে। সো আপনি এক কাজ করেন, আমার যদি বিশ্বাস না করেন আপনার ভাবির যদি বিশ্বাস করবেন, আপনি আইসা আপনার ভাবির কাছ থেকে নেক্সট মান্থে টাকাটা নিয়ে যাবেন। ওকে? ঠিক আছে, 7 দিন পর আমি আবার আসছি, টাকা রেডি রাখেন। না না ভাই, 7 দিন না, আপনি নেক্সট মান্থের ফার্স্ট উইকে আসেন। আমি কথা দিচ্ছি দিয়ে দেবো, মানে আপনার ভাবির কাছে নিয়ে যাবেন। আমার তো আর কিছু বলার নাই। ঠিক তো ভাবি? জি ঠিক আছে, সামনের মাসে আপনি আসেন। ঠিক আছে, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলো তো তুমি আমাকে, তুমি এতগুলো টাকা কেন লোন করেছো আর আমাকে বলনি কেন? আসলে আমি জানাতে চাইনি, কারণ তোমার কাছে আমি ছোট হতে চাইনি। প্রতিটা নারী চায় তার স্বামী তার কাছে হিরো হোক, তোমার সে বিশ্বাস ভঙ্গের কারণ হতে চাইনি আমি। মা মারা যাওয়ার আগে প্রায় 1 লক্ষ টাকা খরচ হয়েছে আমার। তার মধ্যে ছোট ভাই, ওকেও প্রতি মাসে
10,000 টাকা করে দিতে হয়, সব মিলিয়ে লোনটা হয়ে গেছে। আমাদের সমস্যাটা এখানেই জানো, আমরা বাইরের মানুষের উপর ভরসা করি, বিশ্বাস করি, কিন্তু নিজের আপনজনের উপর না ভরসা করি না বিশ্বাস করি, করি শুধু অবজ্ঞা। আমি একটু একা থাকতে চাই, যদি কিছু না মনে করো। আমি কি একা থাকতে পারি? নিশ্চয়ই। ফয়সাল, মামা, দেখো ফয়সাল, আমি না আসলে ভেবে পাচ্ছি না তোমার আর দোলনের মধ্যে সম্পর্কটা কেমন এমন হলো কেন। কোথাও কোনো সমস্যা আছে? দেখো, দোলন তার মা বাবাকে সে ছেলেবেলায় হারিয়েছে, আমার কাছে এই মানুষ। ও যথেষ্ট শিক্ষিত, বুদ্ধিমতী, আধুনিক একটা মেয়ে, তারপরও তোমাদের মধ্যে কেন বোঝাপড়াটা হচ্ছে না, এটা না আমি ঠিক বুঝতে পারছি না। এটা ঠিক যে আমার পরে জয়েন করেও অনেকে বড় বড় অফিসার হয়ে যাচ্ছে, অনেক বড় বড় প্রমোশন পাচ্ছে, কিন্তু বিশ্বাস করেন মামা, এটা নিয়ে আমি মোটেও ভাবি না। আচ্ছা মামা, আপনি বলেন তো, আমি কখনো গায়ে পড়ে ঝগড়া করি কারোর সাথে? না আপনার সাথে কখনো অসম্মানজনক কিছু করছি? আমি কিন্তু তাকে অসম্মানও করি না, কারণ অসম্মান করার মতো ছেলে আমি না। কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে হস্তক্ষেপ করা এটা আমার একেবারেই যায় না। আপনার ভাগ্নিকে আমি সবসময় সম্মান করার চেষ্টা করছি, কিন্তু সেই সেটা নিতে পারে না। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে অনেকদিন ধরে চিনি, জানি তুমি শান্তশিষ্ট ভদ্র একটা ছেলে। দেখো, তুমি একটা মানুষের ভালোটা ভালোবাসবে, তার সৌন্দর্যকে ভালোবাসবে, কিন্তু তার রাগ, অভিমান, তার অযোগ্যতা, অক্ষমতাকে ভালোবাসবে না, সেটা তো হয় না, তাই না? আচ্ছা ফয়সাল, তুমি আমাকে বলো তো বাবা, দোলনের কি কি পছন্দ? মামা, এমন একটা প্রশ্ন আপনি করলেন, মানে আমি যাই করি ওর পছন্দের জন্যই করি, কিন্তু ও কি তা পছন্দ করে? আমি কি করলাম এটা তার পছন্দ না, আমি কি খেলাম এটা তার পছন্দ না, আমি সারাদিন আমি কি কি করি একটাও তার পছন্দ না। মনে হচ্ছে কি আপনার ভাগ্নে আমাকে বিয়ে করছে স্পাইগিরি করার জন্য। মানে ওর যে আলাদা করে কোনো পছন্দ অপছন্দ থাকতে পারে, আজ পর্যন্ত মামা বিশ্বাস করেন আমি আইডেন্টিফাই করতে পারি। তোমাদের মধ্যে 6 মাস বিয়ে হয়েছে, অথচ তুমি জানোই না তোমার বউয়ের কি পছন্দ। দোলনের পছন্দ খুব একটা বেশি কিছু না। ও কবিতা পড়তে পছন্দ করে, ও ফুল ভালোবাসে, ও ঘুরতে পছন্দ করে, গল্প করতে পছন্দ করে, কফি খেতে পছন্দ করে। আমি যখন বাইরে যেতাম তখন বলতো, মামা আমার জন্য একটা লাল টুকটুকে গোলাপ নিয়ে এসো। আমি গোলাপটা আনলে মেয়েটা কি খুশি হতো, গ্লাসের মধ্যে পানি রেখে ফুলটাকে বাঁচিয়ে রাখতো দীর্ঘদিন। তোমরা যদি সম্পর্ক টিকিয়ে রাখতে না চাও, আমার বলার কিছু নেই, কিন্তু আমি বলি কি বাবা, সম্পর্ক নষ্ট করা খুবই সহজ, কিন্তু বাবা সম্পর্ক টিকিয়ে রাখতে পারে কয়জন? সম্পর্ক টিকিয়ে রাখাটাই হচ্ছে বড় জিনিস। ওর মতো নোংরা, গাধা, অশিক্ষিত, অপরিষ্কার একটা মানুষের সাথে থাকাটা অসম্ভব মামি। আমি আর পারতেছি না, আমি আর সংসার করতে পারবো না। বুঝতেছো না কেন? আচ্ছা মা, একটা কথা কত, ও কি পছন্দ করে না পছন্দ করে এরকম কি কখনো জানতে চাইছিস? তার আবার পছন্দ অপছন্দ কি? তার মধ্যে কোনো রোমান্টিকতা নাই। সে আমাকে কখনো বাইরে নিয়ে যায়নি, সে কোনোদিন আমাকে জিজ্ঞেস করে না যে আমি কি চাই। ওর ভিতরে কিচ্ছু নাই। আমি ভালো মানুষ বলে ওর সাথে সংসার করতেছি, নাহলে কোনো মেয়ের পক্ষে সম্ভবই না ওর মতো একটা পুরুষের সাথে সংসার করা। যা হয়েছে সব কিছু ভুলা যা। এখন দুজন মানুষ এক ছাদের নিচে থাকতে গেলে তো সব কিছু মানায় চলতে হয় রে মা। আমার মনে হয় তুমি নিজের একটু পরিবর্তন করলে সংসারটা ঠিকই থাকবো মা। ঠিক আছে, রাখি। গোলাপ ফুল তোমার জন্য। গোলাপ ফুল যে আমার ভীষণ পছন্দ। ছোটবেলায় যখন মামা আমাকে গোলাপ ফুল কিনে দিত, আমার যে কি ভাল লাগতো। আমি গোলাপগুলো নষ্ট করতাম না, সেগুলো পানির মধ্যে চুবিয়ে রাখতাম 8-10 দিন। যখন পাপড়িগুলো খুলে খুলে পড়তো, তখন সেগুলো আমি বইয়ের মধ্যে লুকিয়ে রাখতাম, নষ্ট করতাম না বা ফেলে দিতাম না। থ্যাংক ইউ। জানো, ছোটবেলায় যখন আমি মুভি দেখতাম, ম্যাক্সিমাম মুভিতে একটা দৃশ্য দেখতাম যে সাহেবরা বসে বসে রেস্টুরেন্টে কফি খাচ্ছে।
ওই দৃশ্যটা দেখার পর আমার যে কি ভীষণ ইচ্ছা করতো জানো, কফি খেতে রেস্টুরেন্টে বসে। কিন্তু ছোটবেলায় তো হাতে টাকা থাকতো না, সেই জন্য রেস্টুরেন্টে যেতে সাহস পেতাম না। ইনফ্যাক্ট এখনো হাতে টাকা ওই পরিমাণ নেই, কিন্তু আমার যখন টাকা হবে আমি একটা কফির মেশিন কিনবো। এক্সপ্রেসো, ক্যাপাচিনো, লাটে, মানে বিভিন্ন আইটেমের কফি থাকবে। আমার মুডের উপরে ডিপেন্ড করবে কখন কোন কফি খাবো। তারপর হাতে একটা বই থাকবে, কফি খাবো আর বই পড়বো। নিন, আমি নিজের হাতে বানিয়েছি লাতে আপনার জন্য। জানি এটা আসলে রেস্টুরেন্টের মতো অত সুস্বাদু হবে না, কিন্তু আমি কিন্তু খারাপ বানাই না, আমার কফিরও কিন্তু সুনাম আছে। মানে বিলিভ মি, এটা আমার কাছে আসলে স্বপ্নের মতো মনে হচ্ছে। বাহ, চমৎকার। আচ্ছা শোনো, তোমাকে তো আগে কবিতাটা শোনাতে পারিনি, বাকি লাইনগুলো শোনাবো? শোনাও। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়ায় আমাকে তুই পাবি, তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোবো, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে, তুই উঠবি আমার নাই, দুঃখ দিয়ে ছোবো নামক, ভালোবেসেছ তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়ায় আমাকে তুই পাবি। এই, তুই আমার সাথে ফাইজলামি করিস, ড্রেস নিয়েছিস না? আমির খানের ওইখানে মেমোরি লস করে, আর তুমি আমারও চিনো না। আমি তোর কলেজ ইউনিভার্সিটির বেস্ট ফ্রেন্ড। এই, তুই আমার চিনিস না? চিনছি, আপনি তো আমাদের স্কুলের পিটি স্যার, তাই না? পিটি স্যারকে আমার মনে নাই? কেন মনে নাই? মনে আছে, আপনি তো ব্রিটিশ ছিলেন, আমাদের কান ধরে উঠবাস করাইতেন, এমন মাইটটা মারতেন শীতকালে এখনো গায়ের মধ্যে ব্যথা করে। আমি যদি তখন উকিল হইতাম না, আপনার নামে কিন্তু কেস ঠুকে দিতাম। পিটি স্যার। আচ্ছা, তুই কি সত্যি সত্যি এমন করতেছিস, নাকি আমার সাথে বিতলামি করতেছিস? আমি তোর বেস্ট ফ্রেন্ড আজিম, আমরা একসাথে কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি। মনে পড়ছে, নাজিম 1 ইয়ার সিনিয়র ছিলি আমাদের, ফুটবল খেলতিস না? নাজিম না, আজিম। কেসে লাগা মেরা মজাক, অনেক দিন পরে আসছিস কোনো খোঁজ খবর না দিয়ে। আমি কিন্তু জাপে মাতাল হলেও তালে ঠিক, মানুষকে একটু ভরকে দিই। হ্যাঁ, এটাই আমার কাজ, ভরকে দিয়ে দেখি। মানুষ থেকে নানা ধরনের সমস্যা নিয়ে আসে, সমাধান নিতে আসে, এই জন্য ভরকে দিয়ে দেখি, বের করার চেষ্টা করি সত্য বলছে না মিথ্যা বলছে। যে যেরকম বলে সে অনুযায়ী ব্যবস্থা নিই। আচ্ছা শোন না, আমার ভাগ্নি দোলন আর ওর বর ফয়সাল কি তোর কাছে ডিভোর্সের জন্য আসছিল? আসছিল। কি বলছিস? ডোজ দিয়ে দিলাম। ডোজ দিছিস না ওভার ডোজ দিছিস? এখন তো মনে হচ্ছে সারা জীবনে ওদের মিল হবে না। শোন, মানুষের যেখানে দেখবি ঘৃণা, জানবি সেখানেই তার জন্য ভালোবাসা থাকে। কেউ যদি কাউকে প্রচন্ড ঘৃণা করে, ধরে রাখবি সে তাকে প্রচন্ড রকমের ভালোবাসে, খালি চোখে এটা আমরা দেখতে পাই না। আমি ওভারডোজ দিয়েছি, এই কারণে 2-1 দিন একটু বমি টমি হবে, তারপর দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। এখন কি খাবি বল? তুই যা খাওয়াবি তাই খাবো। এখানে তো চা ছাড়া কিছু নাই, চল বাইরে যাই। টিনাকে? হ্যাঁ, এগুলো কি মেসেজ করছে? আমি শুকনা হয়ে আছি, তোমার বৃষ্টির পানি দিয়ে তুমি আমাকে ভিজিয়ে দাও। হায় আল্লাহ, তোমার ওষ্ঠ ছুঁয়েছে আমার ওষ্ঠে, আমি না থাকতে পারছি না, তুমি একটু আমাকে ধরে আমাকে শান্তি করো। এগুলো কি লিখছে? তোমার চোখে আমি হারিয়ে যাই। এই ফয়সাল, ওগো কোথায় তুমি? পারো না তুমি আমার সাথে একবার দেখা করতে আসো? আমার সাথে দেখা করো, আমি আর পারছি না। ফয়সাল! এই কি ব্যাপার, কি হয়েছে দোলন চাপা? তোর দোলন চাপা কিসের দোলন চাপা? তুই কুত্তা, কুত্তার পেটে কোনোদিন ঘি হজম হয় না রে। আমি তো চাইছিলাম তোর সাথে সংসারটা করতে, তুই তো সেটার যোগ্যই না। তুই তো আমার সাথে দিনের পর দিন বেইমানি করে আসছস।
তোর এত খামতি যাই না আমি তোর সংসার করতেছি কেন করতে চাইছি আমি চাইছি যে সংসারটা না ভাঙুক কারণ সংসার ছেলে খেলা না আরে কি হয়েছে তুমি বলবো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি সমস্যা কি বলো তো? এইটি না তোকে এগুলো কি মেসেজেস করছে? এই তোকে লিখছে আমি শুকনা হয়ে আছি, তোমার বৃষ্টির পানি দিয়ে আমাকে ভিজিয়ে দাও। আরে টিনাকে আমি চিনি না। তো দিয়ে আমার অষ্ট তুমি ছুঁয়ে দাও। ওগো তুমি পারো না আমাকে শান্তি দিতে। তুমি থামবা। আমাকে শান্তি দিবি? থামবা প্লিজ। আমি টিনাকে চিনি না। আসলে তুমি কি বলতেছো? এই তুই এসএমএস করতে থেকে পাইছো তুমি? না তুমি চিনো না না, দিনের পর দিন তুমি আমাকে ঠকাইতাছো, তুমি পরকিয়া করতেছো, তুমি টিনাকেই চিনো না, আবার বড় বড় কথা বলতেছো। কোন মুখে তুমি বড় বড় কথা বলতেছো? আরে কি শুরু করলাম, আমি তো কিছু বুঝতেছি না। বুঝতেছো না? আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আজকে এই মুহূর্তে তুমি আমাকে ডিভোর্স দিবা। দেখেন, আপনি তখন 1 মাসের টাইম দিছেন, আমি মেনে নিছি, যদিও আমি মন থেকে মানি নাই। তারপরও ভাবলাম যেহেতু সম্পর্কটা টিকে রাখা দরকার বা কিছু একটা দরকার, সেজন্য আমি মেনে নিচ্ছি। কিন্তু এখন এই মুহূর্তে আর 1 মিনিটও মানা সম্ভব না। আপনি ফাইল রেডি করেন, আমি সিগনেচার দিয়ে যাচ্ছি। কি হয়েছে কি সেটা বলেন। অনেক কিছু হয়ে গেছে। একজন পুরুষ মানুষ হিসাবে যতটা ধৈর্য ধারণ করা দরকার, আমার মনে হয় তার চেয়ে বেশি করছি। এই কয়টা দিন কি করে নাই, আদর সোহাগ ভালোবাসা যতটুকু যা দরকার সবকিছু করছি। আমি প্রতিদিন একটা করে ফুল দিচ্ছি। আসলে না, সে ভালোবাসা পাওয়ার যোগ্য না। কি হয়েছে কি সেটা বলেন। ওই যে কি টিনা ফিনা 5 বছর আগে আমাকে একটা এসএমএস করছে, আজ পর্যন্ত আমি সেটা সিনই করি নাই। অথচ সেটা দেখছে, দেখার পরে এখন আমার সাথে শাউট করতেছে আমি নাকি দুশ্চরিত্র, আমি নাকি পরকিয়া করি। একবার ভাবেন তো, 5 বছর আগে কি এসএমএস পড়াইছে, সেটা সূত্র ধরে আমার সাথে সম্পর্ক খারাপ করতেছে, আমার ঘুম হারাম করে ফেলতেছে। আচ্ছা, ওই এসএমএসটা আমাকে ফরওয়ার্ড করো তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। কত বন্ধু বান্ধব থাকতে পারে, এসএমএস দিবে, এটা কোনো সমস্যা হইলো? ওই যে আসছেন দোলন চাপা, ফুলের গান। আসলে একটা ফল মনসা, গা ভর্তি কাটা, মানে কাছেই যাওয়া যায় না। যত সব থাকেন। আমি এত কিছু বুঝি না, আমি এই লোকের সাথে থাকতে চাই না। আজকে এই মুহূর্তে আমি ডিভোর্স চাই চাই চাই। কেন 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 ডিভোর্স দিতে চান কেন? আমি ভাবছি যে না, আমি তার সাথে থাকবো, আমি স্যাক্রিফাইস করেছি, আমি তার সাথে ভালোবাসতে চেয়েছি, তার সাথে সংসার করতে দিয়েছি, যে না আমি তার সাথে থাকতে চাই, কিন্তু তার সাথে থাকা আমার সম্ভব না। অনেক হইছে। ঘটনাটা কি সেটা বলেন আগে। আরে এই লোক তো ভালোই না, এ তো দুশ্চরিত্র, এ তো অপরকিয়া করে। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? তোমার নাই মানে? সব আছে আমার কাছে। আপনার মোবাইল ফোনে সেই এসএমএস আছে? না আমার কাছে নেই, ওর ফোনে আছে। আমার কাছে আছে, দেখেন। এই নেন, পড়েন। হ্যাঁ ওই যে ওইটাই তো আছে, যে আমি সুখী আছি, আমাকে বৃষ্টির পানি দিয়ে ভিজিয়ে দাও। ডেটটা দেখেন, ডেট, এসএমএস না। 2016 সাল। 2016। আর এখন কত? 2024। 2016 সালে আপনার কার্ড নিয়ে গেছিল চিনার, এখন খুঁজে পাচ্ছেন তা এইভাবে? 2016 সালের এসএমএস তো খুলেও দেখেনি কোনোদিন। শোনেন, আমি এবার বুঝে গেছি, আপনারা ডিভোর্স না চাইলেও ডিভোর্স আমি করিয়ে দেবো আজকে। যান, বাসায় যান, কোনো টেনশন করা লাগবে না। আমি ডিভোর্সটা পাঠিয়ে দেবো আপনাকে। যান। মামা মামা তাড়াতাড়ি ধরেন। ডাক্তার, আমার ভাগ্নের কি অবস্থা এখন? ভয়ের কিছু নেই, এখন উনি ঠিক আছে। কিভাবে যে বলি, উনি কনসিভ করেছিলেন, কিন্তু সিঁড়ি থেকে পড়ে গিয়ে যে আঘাত পেয়েছেন, তাতে বেবিটা মিসক্যারেজ হয়ে গেছে। আমাদের হাতে করার কিছু নেই। আপনারা আসেন আমার সঙ্গে, আর রোগীকে একটু একা থাকতে দিন। জি চলো।
দোষটা আসলে আমার। আমি তোমার বুঝতে পারি না। আমার অযোগ্যতার অক্ষমতাকে ঢাকার জন্য আমি সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করছি। তুমি আমার শাস্তি দাও, তোমার যা মনে চায় তুমি বলতে পারো, আমি আমার কোনো আপত্তি নাই। আল্লাহ এত সুন্দর একটা নিয়ামত দিচ্ছেন, সেটা আমরা আমাদের কারণে ধরে রাখতে পারি নাই। কিন্তু বিশ্বাস করো, তুমি যে কনসেপ্ট করছো সেটা আমি জানি না। তুমি তো অন্তত পক্ষে আমাকে বলতে পারতো না? আমি নিজেই তো জানি না, হয়তোবা জানতাম আজকে কিংবা কয়দিন পর। আমি তোমারে কোনোদিন বুঝতে চেষ্টা করিনি, সবসময় রাগ অভিমান করে গেছি। আমি কনসেপ্ট করছি, সেই পাপের সাজা আল্লাহ আমাকে দিচ্ছে। আল্লাহ আমার সন্তানকে নিয়ে গেছে, আমার সন্তানকে নিয়ে গেছে। আমার কত স্বপ্ন ছিল, কোল জুড়ে সন্তান আসবে, তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে সে আমাকে ছুবে, তুমি ওকে নিয়ে স্কুলে যাবা, ওকে নিয়ে তুমি ঘুরতে যাবা, আমরা সবাই ঘুরতে যাব। আমাকে বলবে আম্মু আম্মু আম্মু, ও আম্মু আমি ব্যথা পেলাম, সব আমার দোষ, আমি কত দোষ, আমার কারণে এটা হয়েছে।